চতুরঙ্গের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। জীবনের নানা রং নানা দিক, আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সবকিছু। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন চতুরঙ্গ সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের বহু গুণীজনের জীবনের রঙিন গল্প নিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের বর্ণাঢ্য জীবনের নানা দিক আমাদের উজ্জীবিত করে আনন্দিত, উল্লসিত। সবাইকে স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আয়োজনে। সাথে আছি সৌরভ আপ্পা। আজ চতুরঙ্গে আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী আলম আরামিনু এবং শুভ দাস। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। প্রথমেই মিনুপা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, দীর্ঘদিন ধরে বাংলা গানের কাজ করে যাচ্ছেন। আধুনিক বাংলা গান এবং রাগাশ্রয়ী বাংলা গানে আপনার অনেক বড় বড় অবদান আছে এবং অনেক জনপ্রিয় গান আছে আপনার হাতে। গানের শুরুটা কিভাবে হয়েছিল? বাবার হাতে হাতে করি। আমরা আসলে খুব গান পাগলা মানুষ, ফ্যামিলির সবাই, মা বাবা ভাই বোন সবাই, বাবা বিশেষ করে। আর লুকায়িত ছিল মায়ের ভেতর। আমরা ছবি, গান, তারপর প্রচুর গজল শোনা, ফোক গান, মানে ভার্সেটাইল একটা মানে মিউজিক লাভার ফ্যামিলি। তো বাবাই আসলে আমাকে হাতে খড়ি সারেগামা প্রথম শেখান। আর ছোটোবেলা থেকেই না আমিও মানে কেমন যেন একটা জাদুর মতো গান গাইতে পারতাম, আবৃত্তি করতাম, নাচতাম, তবলা বাজাতাম, পিয়ানো, কিবোর্ড, গিটার, মানে আমার খেলনাই ছিল এগুলো। সো আমার আর তারপর তো আমার ওস্তাদজি রাখাল নদী বাবু চট্টগ্রামে থাকেন, এখনও আছেন বেঁচে আলহামদুলিল্লাহ। আর আমার ওস্তাদজি সঞ্জীব দে, শ্রী সঞ্জীব দে, উনি নেই, বাট আমি প্রায় মানে ছোট্টবেলা থেকে তাদের কাছে আমি ক্লাসিক্যাল শিখেছি, নজরুল গীতি শিখেছি, তারপর বাংলাদেশে মানে যত ধরনের গান আছে তারা আমাকে শেখাতেন। আর আমার হলো লতাজির গান খুব পছন্দ ছিল। তারপর তো এক এক করে মানে পৃথিবীর যত সিঙ্গার্স আমার বন্ধু হয়ে যায় আর কি। মানে আমি সারাদিন গানই শুনতাম, আর ওটাই হলো আমার মনে হয় যে একটা সময় কাটানো এবং চর্চা সাধনার একটা শুরু তখন থেকে। আর একটা কথা না বললে হবে না, আমি কিন্তু প্রচণ্ড ভক্ত গজল সম্রাট যাকে বলে মেহেদী হাসান সাহেবের। ওনার গান শুনে শুনে প্রথম আমি গানের প্রতি আসলে অনুরক্ত হই যেটাকে বলে। তারপর রুনাজির গান, শাহনাজ রহমতুল্লাহর গান, হৈমন্তী শুক্লার গান, সুবীর নন্দী, তারপর মিতালি মুখার্জি। মোট কথা বাংলাদেশে তখন যে গানগুলোই আসতো আমার কাছে মনে হতো যে তখনকার জীবনে এক একটা হীরকখণ্ড গান। অবশ্যই কিংবদন্তি সব শিল্পীরা তো আমাদের গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে গেছেন, এবং সেই সাথে আপনারা যেমন বলছেন এনাদের গান দ্বারা ইন্সপায়ার্ড হয়েছেন, আরও অনেক শিল্পীরাই তাদের গান দ্বারা ইন্সপায়ার্ড হয়েছে। এবং আপনার কাছের মানুষরা বলে একদম ছোটোবেলাতেই আপনি রেডিওতে কোনো গান শুনলে হুবহু গেয়ে ফেলতে পারতেন। হ্যাঁ, তখন তো আসলে সকালবেলা উঠেই যেটা হতো যে রেডিওতে আমার বড় বোন রুনু, ও এখন নেই পৃথিবীতে, ও কোরআন তেলাওয়াত ছেড়ে দিত প্রথমে, তারপর শুরু হতো রেয়াজ। আর ওরা ঘর মোছামুছি করতো, নাস্তা তৈরি করা, আর আমার কাজ ছিল রেয়াজ করা। অবশ্যই যার যা কাজ। রেডিওতে তো প্রতিদিন একটা আমার স্মৃতির কথা মনে পড়ে যে দুর্বার একটা অনুষ্ঠান হতো, ওটাতে অনেক বিখ্যাত গান শুনতাম, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, সিনেমার গান, হারানো দিনের গান, সব গান তো রেডিও থেকেই। আসলে একটা সময় তো রেডিও ছিল অন্যতম মাধ্যম গান শোনার, এবং এখনো দেখো ওইটা এখনো কিন্তু যে আমাদের বাংলাদেশে যত গাড়ি চলে আমার মনে হয় রেডিওতে গান শোনে। অবশ্যই, এবং যেই হারে যানজট হয় আমরা তো এখন এনজয় করি মিউজিকটাকে। আমি আসলে কখনো আমার যানজটকে যানজট মনেই হয় না গানের জন্য। যানজটের এই শহরে অবশ্যই এইটুক রিলিফ আছে, গান যেহেতু এখনো আছে। আমরা এখন একটু শুভর সাথে কথা বলতে চাচ্ছি। শুভ, আপনি দীর্ঘদিন ধরে না হলেও বেশ কিছুদিন ধরে কাজ করছেন দেশের বাইরে নানান জায়গায় কাজ করছেন। ভারতেও আপনার একটা বেশ জনপ্রিয়তা আছে আমরা দেখেছি, এবং রাগাশ্রয়ী বাংলা গান এবং রাগপ্রধান গান এবং আধুনিক বাংলা গান দুটোই করছেন। গানের শুরুটা আপনার কিভাবে হয়েছিল? আমার
প্রথমে আমার পাশে যিনি আছেন শ্রদ্ধেয় আপা, ওনার সাথে বসতে পেরে আজকে নিজেকে ধন্য মনে করছি। আমি কিন্তু তোমার গান শুনি এবং তুমি অসাধারণ গাও, এবং আমাদের এখনকার প্রজন্মকে তোমার কাছে অনেক কিছু শেখা উচিত। এটি আমার পরম পাওয়া। আপার যেভাবে শুরু হয়েছে, খুব ভালো গায়। আমারও ঠিক সেভাবেই আমার ঘরেই শুরু হয়েছে। আমার মা টুকটাক গান গাইতেন, এখন অবশ্য সেভাবে গাওয়া হয় না, তো মায়ের কাছে আমার হাতে করি। আর পরবর্তীতে আমি যখন মাধ্যমিক পাশ করি, আমি তো চট্টগ্রামের ছেলে, আমি গ্রামে ছিলাম ছোটোবেলায়, তো যখন মাধ্যমিক পাশ করি তখন শহরে আসি ক্লাসিক্যাল মিউজিক শেখার জন্য। আমার গুরুজি ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তীর কাছে আমি ক্লাসিক্যাল তালিম নিয়েছি দীর্ঘদিন। এরপরে আমি কলকাতাতে পাড়ি জমাই গান শেখার জন্য। ওখানে বিশিষ্ট সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী শ্রী গৌতম ঘোষালের সান্নিধ্যে আছি আজ পর্যন্ত, এবং এর পাশাপাশি আরও বহু গুণীজনের কাছে বিভিন্নভাবে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, অনলাইনে বা বিভিন্ন ওয়ার্কশপে আমার শেখার সুযোগ হয়েছে। সবার নাম হয়তো এখন বলতে পারছি না, তো সেই ক্ষেত্রে আমরা যাদের গান শুনে বড় হয়েছে এবং শুনে চলেছি সবাই আমাদের গুরুস্থানীয়। অবশ্যই, তা তো বটেই, কারণ সঙ্গীত মূলত গুরুমুখী বিদ্যা। একদমই তাই। গুরু সামনে থাকুক আর দূরে থাকুক, গুরু তো গুরু, এবং কার কাছ থেকে কখন কি শেখা হচ্ছে এটা আসলে ব্যাখ্যা করা মুশকিল। অবশ্যই মিনি আপু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, এইবার একদম শুরুর প্রথম অ্যালবাম আপনার আসলো, আপনি ক্লাসিক্যাল শিখেছেন, নজরুলের গান করতেন, রবীন্দ্রনাথের গান করতেন, বিভিন্ন গান করতেন, কিন্তু শুরুটা হলো একজন রক শিল্পীর সাথে, আইয়ুব বাচ্চু। এটা একটা কোইন্সিডেন্স। আমি বগুড়া ক্যান্টন, আমি তখন অনেক স্টেজ শো করতাম, তো সেখানে আমার লতাজির গান করতাম, বাংলাদেশের ফোক গান করতাম, তো এত গান করতাম স্টেজে, যেটাই গাইতাম আমার প্রচুর, আমার বাবা আমাকে সারা বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেত। শিশু একাডেমিতে জাতীয় শিশু পুরস্কার পেয়েছি প্রায় 10-15 বার। 88-এ আমি চ্যাম্পিয়ন হবার পর একটা প্রোগ্রামে যাই বগুড়া ক্যান্টনমেন্টে, তখন বাচ্চু ভাই ছিলেন ওখানে, আর আমার শ্রদ্ধেয় শাকিল আপাও ছিলেন। তো আমি গান করার পর আব্বাকে সম্ভবত বলেছিল, আমি তো আসলে গান করে আর কোনো দিকে তাকাতাম না আমি, তারপর হাওয়া, তো চুপচাপ বসে থাকতাম স্টেজের পিছনে আর বই পড়তাম যাতে আমি মানে জানি না। এরপর আব্বার সাথে বললো যে, ও মাই গড, আমার তো ওর কণ্ঠ খুব পছন্দ হয়েছে, তো ওর গান আমি করতে চাই একটা অ্যালবাম। তখন বাচ্চু ভাই 12টা গান করলেন, এবং এক একটি গান এত সুন্দর। তো প্রথম গানটাই ছিল আসলে আমার অ্যালবামের শুরুতে, প্রথম গানটা ছিল সেতারা ভরা রাতে। গানটা কি একবার শুনে ফেলবো নাকি আপু? কারণ বিখ্যাত একটা গান, কালজয়ী গান, এবং আপনারা দুজনই গেয়েছেন এবং দুজনের কাছ থেকেই সমান জনপ্রিয়তা এসেছে, ভক্তদের ভালোবাসা পেয়েছেন। যদি গানটা একটু শোনাতেন আমাদের। আচ্ছা, গাইছি। শুধু
আজ হলো না মহলা আমার না বলা কথা সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। অসাধারণ অসাধারণ আপা, এখনও যে দুর্দান্ত আপনি গান, এই গায়কই অটুট থাকুক এবং শুভকামনা আপনার জন্য। এবার শুভ, আপনার একটি গান শুনতে চাচ্ছিলাম, কারণ আমরা বিরতির কাছাকাছি চলে এসেছি। আপনার একটি গান শুনতে শুনতে আমরা একটা বিরতি নিতে চাচ্ছি। নিশ্চয়ই। আমি প্রথমেই আমার অত্যন্ত পছন্দের শিল্পী, একটু আগে আপা বলছিলেন শ্রদ্ধেয় সুবীর নন্দী, উনি আমাদের মাঝে নেই, কিন্তু ওনার গান দিয়ে আমরা ওনাকে প্রতিনিয়ত স্মরণ করি। উনি এমন এমন কিছু গান গেয়ে গেছেন যেগুলো আসলে আমাদের হৃদয়ে সবসময় গেঁথে থাকবে। তো সেরকম একটি গান রাগী মনের উপরে করার চেষ্টা করছি। পাহাড়ের কান্না দেখে, পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। পাহাড়ের কান্না দেখে, পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। ওই পাহাড়টা বোমা বলে কিছু বলে না। তোমরা কেন বোঝো না যে কারো বুকে দুঃখ নিয়ে কাপড় চলে না। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। ধরতে বুকে এক ফোঁটা জল, কেউ জানে না কত ব্যথার মেঘের হৃদয় হলো কাজল। ধরতে বুকে এক ফোঁটা জল, কেউ জানে না কত ব্যথার মেঘের হৃদয় হলো কাজল। তোমরা দেখো বৃষ্টি নুপুর, তোমরা দেখো বৃষ্টি নুপুর, দেখো না আঘাত ছাড়া মেঘ তো গলে না। ওই কালো মেঘ বোবা বলে কিছু বলে না। তোমরা কেন বোঝো না যে কারণ বুকে দুঃখ নিয়ে কাপড় চলে না। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। এই কালজয়ী সব গান আসলেই সারা জীবন এবং সবসময় মানুষের জন্য ভালো লাগার এবং আনন্দের একটা বিষয়। একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ আমাদের সাথে আছেন বাংলা গানের দুই প্রজন্মের দুই শিল্পী আলমারা মিনু এবং শুভ দাস। আবারও দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এবং মিনুপা, স্পেশালি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিরতির আগে কিছু গান শুনিয়েছেন আপনারা দুজনেই এবং দারুণ সেসব গান আমাদের মন ছুঁয়ে গেছে। এবং মিনুপা, প্রথম তো আমি যতদূর জানি একদম ক্লাস 8-এ পড়ার সময় প্রথম লন্ডনে চলে গেলেন শো করতে।
এটা তো অনেক শিল্পী আছেন যারা দীর্ঘদিন কাজ করেন কিন্তু ইউরোপে শো করতে যাওয়া বা এই সুযোগগুলো পান না, এই স্মৃতিটা যদি একটু জানাতেন। এটাও হঠাৎ করে পাওয়া, ওই যে অনুষ্ঠান করতাম অনেক, তো তখন বাংলাদেশে আমাকে বেবি লতা হিসেবে সবাই ইনভাইট করেনি ওইভাবে। আমার এক আঙ্কেল ছিলেন লন্ডনে তখন, আমার হারুন কাকা, আমার এক কাকার বন্ধু। তো সারা বাংলাদেশে যখন আমি প্রচুর শোজ করি, রেডিওতে গাইছি, তারপর কম্পিটিশনে গাইছি, বিভিন্ন অনুষ্ঠানে আমার প্রচুর শো থাকতো, মানে এত গান গাইতে হতো, মানে আমার মনে হতো কি প্রতিটা রাতই আমার গানে গানেই কাটতো। তো তখন ওই একটা প্রোগ্রাম করার প্ল্যান করে তারা, তো আমাকে টার্গেট করেই পরে বিশাল একটা টিম হয়ে যায়। সেখানে আমাদের শ্রদ্ধেয় সাবিনা আপা, তারপর অ্যান্ড্রু কিশোর, তারপর হানিফ সংকেত, তারপর সাবাত আনি, আরতি ধর, মানা মাহমেদ আমাদের কিবোর্ডে, মাকসুদ জামিল মিন্টু, তারপর আশিকুজ্জামান টুলু ভাই, তারপর মিলনদা, দেবুদা, মানে বাংলাদেশ পিয়ারু খান। তো বাংলাদেশের সব বিখ্যাত মিউজিশিয়ানস এবং সব শিল্পীরা, তার সাথে আমি যাওয়ার একটা সৌভাগ্য হয়েছিল। তো লন্ডনে, তারপর বার্মিংহামে, তারপর আরও কোথায় যেন, লন্ডন, বার্মিংহাম, আরও কয়েকটা জায়গায়। ছোট তো তখন অত আসলে এত এনজয় করেছি, আমি ওই স্মৃতিটা ভুলতে পারি না। লন্ডনে যখন যাই তখন আমি বোধহয় ক্লাস 7-এ পড়ি। কিন্তু একটা ব্যাপার ছিল কি, আমি স্টেজে উঠলে আমাকে কেউ নামতে দিত না। এই কারণে আমার ছোটবেলা থেকে স্টেজের সাথে সখ্যতা, আর আসলে এতটা পাওয়া বোধহয় সৌভাগ্যের ব্যাপার। এত বড় বড় গুণীজনদের সাথে আমি চলেছি, কাজ করেছি, এবং প্রথমেই স্টেজের যে একটা, এটাকে আমি বলবো একটা থ্রিল, মানে এখন ভাবতে গেলে মনে হয় ওয়াও আমি কি পেয়েছি, না চাইতেই পাওয়া যেটাকে বলে আসলে ঐশ্বরিক দান। তো অবশ্যই, কিন্তু এই জায়গাগুলোতে তো আসলে শুধু ঐশ্বরিক দান বা যোগ্যতা ছাড়া তো আসলে হয় না, যার ফলে আপনি বিনয় করে বলছেন অনেক কিছুই, কিন্তু অবশ্যই আপনার সেই যোগ্যতাটা ছিল বলেই কিন্তু সবাই আপনাকে নিয়ে কাজ করেছে এবং দীর্ঘদিন ধরে কাজ করে গেছেন, একের পর এক গান বানিয়ে গেছেন, যেভাবে আধুনিক গান করেছেন, রাগশ্রী বাংলা গান গেয়েছেন, সিনেমার গানেও আপনার যথেষ্ট অবদান আছে। একটা গান শুনতে পারি নাকি আর একটা আপা? আপনার একটা খুব দারুণ জনপ্রিয় গান ছিল এক সময় 90 দশকে, রাজপ্রাসাদের সুখ সম্ভবত, এটা প্রজ্ঞার সুর করা ছিল কি? 97-এ আমি করেছি, 96-7-এর মাঝামাঝি একটা অ্যালবাম হয় বেদনার বালুচরে। তো অ্যালবামটা আসলে সুরকার ছিলেন আমাদের দেশবরেণ্য সুরকার প্রণব ঘোষ। ওনার সুরে বাংলাদেশের তখনকার 90 দশকে যারা এসছেন প্রত্যেকজন শিল্পী অনেক ভালো ভালো, মানে ওই গানগুলোই আসলে সুপার ডুপার হিট। তখন আমার সৌভাগ্য হয়েছিল এই গানটি করার। তো এই গানটি লিখেছেন আরেকজন জনপ্রিয় দেশবরেণ্য গীতিকার আহমেদ রিজভী, এবং গানটি তো বেদনার বালুচরে অ্যালবামে। আমি একটু করে গাইছি, জানি না হবে কিনা, দেখো তো। যতবার ভাবি ভুলে যাব, ভুলতে পারি না তোমার। রাজপ্রাসাদে চাই না, চাই যে আমি শুধু তোমার। যতবার ভাবি ভুলে যাব, ভুলতে পারি না তোমায়। রাজপ্রাসাদে চাই না আমি, চাই যে আমি শুধু তোমার। চাই না ফাগুন আমি স্বপ্ন
জীবন আমি তুমি বিহীন, চিরদিন পাশে থেকো এটুকু চাওয়া, যেও না ভুলে তুমি আমার। রাজপ্রাসাদে চাই না আমি, চাই যে আমি শুধু তোমার। ও যতবার ভাবি ভুলে যাব, ভুলতে পারি না তোমার। রাজপ্রাসাদে চাই না আমি, চাই যে আমি শুধু তোমার। অসংখ্য ধন্যবাদ। খালি গলায় আসলে এইসব গান গাওয়া করছেন। তারপর আপনি সব সময়ের মতোই অসম্ভব দারুণ গেয়েছেন এবং অনেক ধন্যবাদ আপু। ধন্যবাদ। এবং আপু এই কণ্ঠ ধরে রাখার জন্য আসলে কি ধরনের রেয়াজে আপনি বিশ্বাসী, বা আপনি কি ধরনের রেয়াজ করেন? আমি আসলে জানি না, মানে সবাই কি বলবে, এটা ট্রু যে আমি একটা জিনিস শিখেছি যে আমি, আমার বাবা মা যদি আমাকে মানে তখন প্রতিদিন আজানের সময় ভোরে উঠিয়ে না দিত, আর আমি যে স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস করতাম, তারপরে বিকেলবেলা ক্লাসিক মানে চর্চা করতাম, স্যারের কাছে গিয়ে আলাপ বিস্তার করতাম, সেই 3-4 ঘন্টা কিভাবে যে কেটে যেত আমার, একটা ধ্যান জ্ঞান সাধনা চর্চা সবই ছিল গান। আর চর্চাটাই সব কিছু আসলে, পাশাপাশি ভালো ভালো গান শুনতে হয়। আর আমার একটা ব্যাপার ছিল যে আমি সবার গান এত মন দিয়ে শুনতাম, আমার গান শোনাটাতে মানে গান শুনলে নাকি অনেক বেশি শেখা হয়। তারপরে বাকিটা আছে চর্চা সাধনা। তো এই যে সারাটা জীবন ভোরে উঠে প্র্যাকটিস করা, যেমন একটা আমি এটা বলছি যারা এখন গান করে তাদের জন্য, আমি আসলে কাউকে জ্ঞান দিচ্ছি না, যেটা হলো যে একটা ভিত্তিপ্রস্তর, একটা বাড়ি বানাতে যতটা ভালো মানে ভিত্তিপ্রস্তর লাগে, সেম একটা গান করার জন্য, কণ্ঠকে ধরে রাখার জন্য আসলে ক্লাসিক্যাল প্র্যাকটিস করা খুবই জরুরি। আর গলার যত্ন নেওয়া। আর একটা জিনিস করতাম, সেটা হলো আমি না খুব আবৃত্তি করতাম। আচ্ছা। আর সব ধরনের গান তো শোনাই একটা ব্যাপার, তুমি তো জানো। তুমি কিছু বলো। তোমরা করো কিনা? আমি পুরোপুরি একমত, এবং আমিও একটা কথা বলতে চাই, যেটা আমার গুরুজি সবসময় বলেন যে 20% হচ্ছে শেখা আর 80% হচ্ছে শোনা। মানে শোনার বিষয়টা বেশি, যত বেশি শুনবো তত বেশি আমার ব্যাপ্তিটা বাড়বে। আর প্র্যাকটিসের কথা তো বলেই দিয়েছেন, এগুলো তো আমাদের শিরোধার্য, এই কথাগুলো আমরা শুনে আসছি এবং সব সময় এটাই হয় আর কি। অবশ্যই শুভ, একটা গান শুনতে পারি নাকি আপনার? হ্যাঁ, আমার এবারের ঈদে আমার একটা গান বেরিয়েছে, আমার মৌলিক গান, নিজের গান। আচ্ছা। আমি যার কাছে তালিম নিচ্ছি উনি বিশিষ্ট সঙ্গীত পরিচালক, ওপার বাংলার, এবং আমার গুরুজিও বটে, শ্রদ্ধেয় গৌতম ঘোষালের কথা ও সুরে এই গানটি শোনা। আকাশ আকাশ শামিয়ানা উদাস উদাস দুডানা মিলে দিয়ে চল কোথাও উধাও ফেরারি মন। আকাশ আকাশ শামিয়ানা উদাস উদাস দুডানা মিলে দিয়ে চল কোথাও কোথাও ফেরারি মন। ভেসে বিছে গুলো যেন পেজা তুলো, হারালো ঠিকানা কখন। আকাশ আকাশ শামিয়ানা উদাস উদাস দুডানা মিলে দিয়ে চল কোথাও কোথাও
ফেরারি মন। চেনা পথ চেনা ঘর, চেনা গান চেনা সুর ছেড়ে অন্য বাকে, নাম না জানা মন কখনো না পাওয়া সুখ তাকিয়ে থাকে। চেনা পথ চেনা ঘর, চেনা গান চেনা সুর ছেড়ে অন্য বাকে, নাম না জানা মন কখনো না পাওয়া সুখ তাকিয়ে থাকে। পিছু টান ছিঁড়ে অন্য গভীরে উড়ান, আকাশ আকাশ শামিয়ানা, উদাস উদাস দুডানা মেলে দিয়ে চল কোথাও কোথাও ফেরারি মন। এ জীবন পড়ে থাক, যা কিছু গেছে তা যাক উড়ে বহু দূরে, পুরনো এ খাঁচা একে বাঁচা যাক হারিয়ে। এ জীবন পড়ে থাক, যা কিছু গেছে তা যাক উড়ে বহু দূরে, পুরনো এ খাঁচা একে বাঁচা যাক হারিয়ে। পিছু টান ছিঁড়ে অন্য গভীরে উড়ান, আকাশ আকাশ শামিয়ানা, উদাস উদাস দুডানা মেলে দিয়ে চল কোথাও কোথাও ফেরারি মন। বেশে বিচ্ছে গুলো যেন পেজা তুলো, হারালো ঠিকানা কখন। আকাশ আকাশ শামিয়ানা, উদাস উদাস দুডানা মেলে দিয়ে চল কোথাও কোথাও ফেরারি মন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী আলম আরা মিনু এবং শুভ দাস। আবারও দুজনকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই আয়োজনে আসার জন্য, অনেক ধন্যবাদ। এবং বিরতির আগে মিনুপার সাথে কথা হচ্ছিল এবং শুভর সাথেও কথা হচ্ছিল। শুভ, এবার ছোট্ট করে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি তো পশ্চিমবঙ্গের একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে প্রথম দারুণ জনপ্রিয়তা একটা পেয়ে গেলেন সবখানে। এর আগে আপনি নিজের ইউটিউব চ্যানেলে গান দিতেন, আমরা দেখেছি বিভিন্ন সময়। এবং আপনার ইউটিউব চ্যানেল যেটা, সেখানে আপনি তো এই ধরনের গানই গান, ক্লাসিক্যাল গান, পুরোনো দিনের গান বা রাগাশ্রয়ী গান, কিন্তু সেগুলোর প্রচুর মানুষ দেখে। কোনো কোনো গান আমরা দেখেছি 1.5 মিলিয়ন ভিউ হয়ে গেছে, কোনোটা 2 মিলিয়ন, 1 মিলিয়ন এরকম ভিউ হয়ে যায়। এখনও এই গানগুলোর চাহিদা মানুষের কাছে কেন আছে আপনার মনে হয়? কারণ প্রত্যেকটা আমরা প্রথমেই জানি যে ভালো যা কিছু হয় তার সংখ্যালঘু, ভালো খাবার, ভালো মানুষ সবই তো, কিন্তু ভালো জিনিসের সবসময় কদর থাকবে। এটা তখনকার দিনেও যেমন ছিল, ঠিক এখনও ঠিক তেমনই আছে। যেমন আমরা যখন কোনো প্রোগ্রামে যাই, কোনো অনুষ্ঠানে যাই, কিন্তু আমার থেকে বিশেষ করে ওই ধরনের গানই মানুষ শুনতে চায়। মানে এখনও ভালো শ্রোতা, এখনও ভালো দর্শক শ্রোতা আছেন, গানের বোদ্ধা শ্রোতা আছেন, তাদের জন্যই আমাদের গান গাওয়া। এখানে আমি একটু বলতে চাই যে লাস্ট 20 না মানে 15 ইয়ার্স আমার মনে হয় যারা গাইছে পুরোনো দিনের গানগুলো, এখন তো কভার করে করে অনেক ছেলেমেয়েরা গাইছে, ওরা তো সবাই অনেক ইয়াং জেনারেশন।
তো ওরা তো চাইলে পারে অনেক এলোমেলো গান করতে, কিন্তু ওরা কিন্তু ভালো গানগুলোকে কভার করছে, একদম একদম তাই। এবং সেটা এপার বাংলা ওপার বাংলা দুই জায়গাতেই। তার পাশাপাশি ফোক গান করছে, আমাদের মাটির গানগুলো অনেক জনপ্রিয় হচ্ছে, বাট মূল ধারার যে ক্লাসিক ভয়েস, এইটা কিন্তু যারা ভালো শ্রোতা তারা শুনবে এবং এটা আজীবন চলতে এবং থাকবে। এটাকে রিঅ্যারেঞ্জমেন্ট করে আরো শ্রোতাদের কাছে আরো বেশি গ্রহণযোগ্যতা এটা আরো বাড়বে সামনে। একদম অবশ্যই আমরাও সেই আশা রাখি। আপু, যেহেতু মাটির গানের কথা হচ্ছিল, মাও মাটির গান নিয়ে আপনার বহু কাজ আছে, একটা গান তো মোটামুটি একদমই দারুণ জনপ্রিয় এবং এটা যে কোনো আমাদের রাষ্ট্রীয় দিবসগুলোতে আমরা শুনতে পাই, সবখানে ছোটরা যেমন গায়, বড়রাও গায় এবং গণমানুষ ওই গানগুলো গেয়ে ওঠে, যে মাটির বুকে ঘুমিয়ে আছে। ব্যাপারটা কি, আমি না আসলে এত বেশি ইউটিউবে যেতাম না বা মুভি দেখতাম না, গান শুনতাম না। আমরা তো ছোটবেলায় কি করতাম, অ্যালবাম কিনে কিনে গান শুনতাম, ওই যে ক্যাসেট। তো আমার কাছে অবাক লাগে, আমি এত গানের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকতাম, রেয়াজ এটা সেটা, তো একসময় দেখি যে যে মাটির বুকে যে গানটা, এটা আসলে ইতিহাস সৌরভে অ্যালবামে এসেছিল সাউন্ডটেক থেকে। তো বাংলাদেশের প্রত্যেকটা মানে আমাদের কিংবদন্তি শিল্পী সবাই গান করেছেন এখানে। এই অ্যালবামটা সুর করেছেন দেশবরেণ্য সুরকার প্রয়াত সেলিম আশরাফ সাহেব। তো আমি গানটা, আমাকে এটা জোর করেই গাওয়ানো হয় অ্যালবামে, ইতিহাস হয়ে রবে অ্যালবামের নামটা। এই জন্য বলছি যে আসলে আমাদের দেশের ছোট ছোট ছেলে মেয়েরা, বা এই যে তুমি বললে যে প্রত্যেকটা প্রোগ্রামে এটা গাওয়া হচ্ছে এবং এটা আমাদের ইউটিউব চ্যানেল খুললেই পাই, তখন না আমার মনটা এমন ভরে গেল যে আমি যে দেশের গান করেছি 10-12, আমার প্রায় 20-25টার মতো দেশের গান আছে ওনার সুরে, সেলিম আশরাফ সাহেবের সুরে। তখন আমার জীবনটা, মানে আমি একটু আত্মিক শান্তি পেয়েছি যে এই গানটা মানুষ এত ভালোবাসে। অবশ্যই গানটা একটু শুনে ফেলতে পারি নাকি আপু? গানটা লিখেছেন দেশবরেণ্য গীতিকার নাসিমা খান এবং সুর করেছেন শ্রদ্ধেয় সেলিম আশরাফ। জি। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলো পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না।
স্বাধীনতার নিশা জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না, দে না তোরা দে না, সীমাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুখী সেনা। দে না তোরা দে না, সীমাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, সীমাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। অনেক ধন্যবাদ, অপূর্ব। অনেক ধন্যবাদ। দারুণ এই সব গান, কালজয়ী গান, এই গানগুলো নিশ্চয়ই আরও বহু বছর টিকে থাকবে এই বিশ্বাস আমাদের, এবং এই গানের মধ্য দিয়েই আপনাদের স্মরণ করতে থাকবে মানুষ। শুভ, এবার আপনার সাথে কথা বলতে যাচ্ছি। আমরা মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা। আর দর্শকদের কাছ থেকে আমরা একটা বিদায় নিয়ে এসে আপনার একটি গান শুনতে শুনতে আজকের আয়োজন আমরা শেষ করব। দর্শক, চতুরঙ্গে এই ছিল আজকের আয়োজন। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন। শুভ দাসের একটি গান শুনতে শুনতে আজকের আয়োজন আমরা শেষ করছি। আমি এই পর্যায়ে একটি বিখ্যাত গান, বহু পরিচিত গান, যেটি শ্যামল মিত্রের, শ্রদ্ধেয় শ্যামল মিত্রের একটি গান। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি